আলমোড়া থেকে শুরু হলো আমাদের আজকের নতুন যাত্রা, গন্তব্য স্বর্গের আরেক টুকরো কৌশানী। পাহাড়ি বাঁকানো রাস্তা, চারিপাশে সবুজ বন আর মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে এগিয়ে চলেছি এক অসাধারণ অভিজ্ঞতার দিকে। আজকের এই ভ্রমণে আমরা দেখব ইতিহাসে ভরা কাটারমাল সূর্য মন্দির, যেখানে সূর্যের আলোয় লুকিয়ে আছে শতাব্দীর গল্প। তারপর কৌশানীর বিখ্যাত টি গার্ডেন, আর সঙ্গে রয়েছে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত অনাসক্তি আশ্রম, যেখানে এক অন্যরকম শান্তি আর অনুভূতি আপনাকে ছুঁয়ে যাবে। আর তারই সঙ্গে রয়েছে ব্রিথ টেকিং হিমালয়ের ভিউ, নন্দা দেবীর ত্রিশূল আর পঞ্চচুল্লির মতন তুষার ঢাকা শৃঙ্খগুলি যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই দারুণ রোড ট্রিপ, প্রকৃতি, পাহাড় আর শান্তির খোঁজে কৌশানীর সফরে। তার আগে আমি সঞ্চিতা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই নতুন ব্লগে। গুড মর্নিং ফ্রম আলমোড়া। তো আজকের হচ্ছে আমাদের বলতে পারো এই কুমাউন ভ্রমণের তৃতীয় দিন। আর আজকের আমরা এখন আছি আলমোড়াতে। গতকাল রাত্রেই আলমোড়া চলে এসেছিলাম। নৈনিতাল থেকে আলমোড়া আসার পথে বেশ কয়েকটা স্পট দেখেই এসেছি, তার মধ্যে আলমোড়ারও বেশ কয়েকটা স্পট ছিল। আর আজকের এবার এখান থেকে আমাদের যাওয়ার রয়েছে কৌশানী। এবার এখান থেকে আলমোড়া থেকে কৌশানী যাওয়ার পথেও বেশ অনেক কটাই স্পট রয়েছে, সেগুলোও দেখতে দেখতে যাব। আসলে এই আলমোড়া ডিস্ট্রিক্টটা না অনেকটাই বড়, তো বেশিরভাগ টুরিস্ট স্পটগুলি আলমোড়ার মধ্যেই পড়ে। তো প্ল্যান রয়েছে এখান থেকে কৌশানী যাওয়ার পথে সবকটা স্পট দেখতে দেখতে যাব, আর কৌশানীতে গিয়ে আজকে নাইট স্টেটা করব। আপাতত আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখানকার হোটেলও এখন চেক আউট করার সময় হয়ে গিয়েছে। আর আজকের এখানে না সকাল থেকে বিশাল কুয়াশা ছিল। আর এই কদিন যে আমরা আছি, মানে নৈনিতাল বলো বা আলমোড়া বলো, প্রচন্ড ঠান্ডা এখানে। মানে মিনিমাম টেম্পারেচার এখানে 11 থেকে 12 ডিগ্রি চলে যায়। রাতের দিকে তো 9 ডিগ্রিও চলে গিয়েছিল। তো এই জ্যাকেট ম্যাকেট কিনে একটু লাভই হলো, যাই হোক। তো আপাতত এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এবার আমরা বেরোবো, গাড়িও রেডি আছে নিচে। তো চলো এখন। গতকাল রাত্রিতে আলমোড়ার এই হোটেলে এসে আমরা উঠেছিলাম। রাতিবেলা ছিল বলে কিছুই বুঝতে পারিনি বাইরের ভিউটা, তবে সকালে চোখ খুলতেই যখন বাইরেটা দেখলাম, চোখ তো পুরো ছানা বড়া। মানে এত সুন্দর ভিউ বাইরেটা, আর এই পুরো হোটেলটা শুধু সামনে পেছনে চারিদিকেই পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা যেই রুমটাতে ছিলাম ওখানকার বারান্দা থেকেই পুরো এই চারিপাশে সবুজে মোড়া পাহাড়, হালকা কুয়াশার চাদর আর দূরে সূর্যের সোনালি আলো যেন সবকিছুই মনোমুগ্ধকর দেখাচ্ছিল। মাঝে মাঝে পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর সেই শান্ত পরিবেশ, মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থেমে যাক। প্রতিটা মুহূর্ত যেন একটা ছবি, যেটা শুধু চোখে নয় মনেও ধরে রাখতে ইচ্ছে করছে। কিন্তু সব ভ্রমণের সবচেয়ে কঠিন অংশটা হলো এই সুন্দর জায়গাগুলোকে ছেড়ে চলে যাওয়া। আজ আমাদেরকেও আলমোড়াকে বিদায় জানাতে হবে, নতুন গন্তব্যের পথে এগোতে হবে। আবারও পাহাড়ের পথ ধরে আমাদের রোড ট্রিপটা শুরু হলো, আর এক অন্যরকম অনুভূতি নিয়ে। একদিকে গভীর খাদ আর অন্যদিকে সবুজে মোড়া পাহাড়, প্রতিটা বাঁকেই যেন নতুন একটা চমক অপেক্ষা করছে। রাস্তা ধরে এগোতে এগোতে দূরে দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়গুলি কখনো সূর্যের আলোয় ঝলমল করছে, আবার কখনো কুয়াশার আড়ালে লুকিয়ে যাচ্ছে। গাড়ির জানালা দিয়ে মাঝে মাঝে ঠান্ডা বাতাস আসছে, সঙ্গে পাখির ডাক আর চারিপাশের নিস্তব্ধতা। মনে হচ্ছে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি আরেক ঐতিহাসিক যাত্রায়, যেটির নাম হচ্ছে কাটারমাল সূর্য মন্দির। আর ওই পথেই এখন আমরা এগোচ্ছি। পাহাড়ি সরু রাস্তা ধরে এগোতে এগোতে চারিপাশের দৃশ্য আরো সুন্দর হয়ে উঠছে। তো প্রথম যে স্পটে যাচ্ছি এটি হচ্ছে কাটারমাল সান টেম্পল বা সূর্য মন্দির। এটি হচ্ছে আমাদের উড়িষ্যার কোনারকের সূর্য মন্দির পরে দ্বিতীয় সূর্য মন্দির ভারতের। তো আপাতত এখন ওখানেই যাচ্ছি। অনেকটা রাস্তা উঠে এখন যেতে হবে, পুরো পাহাড়ি রাস্তা।
উঠতে একটু কষ্ট হচ্ছে বটে, কিন্তু বেশ মাঝে মাঝে বসার জায়গাও রয়েছে। আর সকাল থেকে আজকে কুয়াশা ছিল, কিন্তু এখন মারাত্মক রকম রোদ বেরিয়েছে। তবে রোদটা ভালোই লাগছে, এই ঠান্ডার মধ্যে মিঠা মিঠা রোদ। এখন আমরা হেঁটে যাচ্ছি সূর্য মন্দিরের দিকে। এটি হচ্ছে কাটারমাল সান টেম্পল। এখন আমরা এগোচ্ছি কাটারমাল সান টেম্পলের দিকে। পথটা সহজ নয়, একটু চড়াই আছে, কিন্তু প্রতিটা ধাপ এগোতেই মনে হচ্ছে আমরা ইতিহাসের আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এই পথে বহু বছর আগে মানুষ সূর্য দেবতার উপাসনা করতে যেতেন। মাঝে মাঝে বেশ সুন্দর এরকম সিট করা আছে বসার জন্য, একদম ছায়া দিয়ে, ট্রেনের ছাউনি টাউনি দিয়ে। এই রাস্তাটি না কিছুটা এরকম বেশ পাথর সিমেন্ট দিয়ে বাঁধানো, একটি পাহাড়ি গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটি গেছে। আর মন্দিরটি ওই যে উঁচুতে, এখান থেকে এই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটি। প্রথমে আমরা নিচে ভেবেছিলাম যে অনেকটা হয়তো হেঁটে যেতে হবে, কিন্তু মোটেও নয়। এখন মাত্র 8 মিনিট হয়েছে, চলেই এসছি। মানে কন্টিনিউ যদি হেঁটে আসা যায়, আমাদের যাহাটা স্পিড, ওই 8 থেকে 9 মিনিট। আর যদি রেস্ট নিয়ে নিয়ে আসতে চাও, মানে মাঝখানে বসে বসে, তাহলে একটু বেশি সময় লাগবে, 10 থেকে 15 মিনিট লেগে যেতে পারে। চলো। আমরা পৌঁছে গেছি কাটারমাল সান টেম্পল। আর এখান থেকে ভিউটা না জাস্ট এক কথায় অসাধারণ। তোমাদের একটু দেখাচ্ছি। কাটারমাল সান টেম্পল উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অসাধারণ ঐতিহাসিক নিদর্শন। এখানে একসাথে মিশে আছে ইতিহাস, ধর্ম, স্থাপত্য আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। এই মন্দিরের ইতিহাস আমাদের নিয়ে যায় প্রায় 9তম শতকে, যখন কুমায়ুন অঞ্চলে শাসন করত কাত্তুরি রাজবংশ। ধারণা করা হয় কাত্তুরি রাজা কাটারমাল দেব এই মন্দিরটি নির্মাণ করেন, আর তার নাম থেকেই মন্দিরের নাম কাটারমাল সূর্য মন্দির। সেই সময় কাত্তুরি রাজারা শুধু শক্তিশালী শাসকই ছিলেন না, তারা শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রেও অত্যন্ত উন্নত ছিলেন। এই মন্দির তারই এক জীবন্ত প্রমাণ। এখানে প্রতিটা পাথরের গায়ে যেন ইতিহাসের গল্প লেখা আছে। এই মন্দিরটি ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্য দেবতার উদ্দেশ্যে নির্মিত। এখানে সূর্য দেবতাকে বুড়া আদিত্য নামে পুজো করা হয়। এই মন্দিরটির বিশেষত্ব হলো সব থেকে বড়, যে এখানে একটি ছিদ্র রয়েছে, সেখান থেকে উত্তরায়ণ আর দক্ষিণায়ন সময়ে ওই জায়গা থেকে সূর্যের যে প্রথম কিরণটি বা প্রথম রশ্মিটি সোজা এসে ঠাকুরের যে প্রতিমা রয়েছে বা বিগ্রহ রয়েছে ওখানে এসে পড়ে। মানে সেইভাবেই পুরো জিনিসটা তৈরি। কোণারকের সান টেম্পলের কথা তো আমরা সবাই জানি, তেমনি উত্তর ভারতের এই কাটারমাল সূর্য মন্দিরও সমানভাবে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ, যদিও অনেকটাই কম পরিচিত। তবে একটা জিনিস এখানে থেকে ভালো লাগলো, এই জায়গাটা না আগে এতটা পপুলার ছিল না, বিশেষ করে বাঙালিদের মধ্যে। তবে এখানে আসার পর দেখলাম অনেক বাঙালি টুরিস্ট এসছেন, বেশ ভালোই লাগলো। মন্দিরটি ওই যে দেখুন, আপনারা দেখতেই পাবেন উপরের দিকটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু অংশ ভেঙে পড়ে গেছে। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের খুব দরকার আছে, কারণ এই মন্দিরটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইতিহাসকে ভালোবাসেন বা ইতিহাসবিদদের কাছে। পাথরের তৈরি এই মন্দিরগুলোর খোদাই, ডিজাইন আর গঠন শৈলী এতটাই নিখুঁত যে আজও তা দেখে অবাক হতে হয়। প্রতিটা দেয়াল, প্রতিটা স্তম্ভ যেন সেই যুগের শিল্পীদের অসাধারণ দক্ষতার কথা বলে।
এক সময় এই মন্দিরে একটি অত্যন্ত সুন্দর কাঠের দরজা ছিল, যার উপর সূক্ষ্ম কারুকাজও ছিল, কিন্তু বর্তমানে সেই দরজাটি সংরক্ষণের জন্য রাখা হয়েছে ন্যাশনাল মিউজিয়ামে, যাতে এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকে। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এর অবস্থান। পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় এখান থেকে দেখা যায় চারিপাশের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, সবুজ পাহাড়, নীল আকাশ, আর দূরে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তুষারবৃত হিমালয়ের শৃঙ্খও দেখা যায়। আজও স্থানীয় মানুষদের কাছে এই মন্দির অত্যন্ত পবিত্র একটি স্থান। এখানে অনেক ভক্তরা আসেন সূর্য দেবতার পুজো করতে। তাদের বিশ্বাস এই মন্দিরে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হবে। আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সময় থেমে গিয়েছে। একদিকে 1000 বছরের পুরনো ইতিহাস, আর অন্যদিকে প্রকৃতির শান্ত সৌন্দর্য। দুটো মিলেই অসাধারণ অনুভূতি। কাটারমাল সূর্য মন্দিরের এই ঐতিহাসিক অভিজ্ঞতা আর অপূর্ব দৃশ্যগুলো মনে নিয়েই এবার আমরা বিদায় নিচ্ছি। এবার আমরা রওনা দিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, অনাসক্তি আশ্রম কৌশানী। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে আবারও চোখে পড়ছে সেই অসাধারণ ভিউ। সবুজ পাহাড়, মেঘের খেলা, ঠান্ডা হাওয়া, তারই সঙ্গে রয়েছে সবুজ ক্ষেত। অসাধারণ ভিউ এই জায়গাটাতে। এই পথটাই যেন ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ। প্রকৃতির অপার সৌন্দর্য আর অন্যদিকে নতুন জায়গা দেখার উত্তেজনা, সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হচ্ছে আজকের। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি অনাসক্তি আশ্রমে। এই অনাসক্তি আশ্রম কৌশানীর এক শান্ত, পবিত্র আর ইতিহাসে ভরা জায়গা। এই আশ্রমটি মূলত মহাত্মা গান্ধীর স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। 1929 সালে গান্ধীজি কৌশানীতে আসেন এবং এই জায়গাতেই প্রায় 12 দিন অবস্থান করেন। সেই সময় তিনি তার বিখ্যাত বই অনাসক্তি যোগায় একটি গুরুত্বপূর্ণ অংশ লিখেছিলেন, আর সেই কারণেই এই আশ্রমের নামও রাখা হয়েছিল অনাসক্তি আশ্রম, যার অর্থ হলো আসক্তি বা মোহ থেকে মুক্ত থাকার শিক্ষা। গান্ধীজির এই জায়গাটিকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তিনি কৌশানীকে ভারতের সুইজারল্যান্ড বলেও উল্লেখ করেছিলেন। এখানকার শান্ত পরিবেশ, নির্মল বাতাস আর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য তার মনে গভীর প্রভাব ফেলেছিল। ধর্মীয় আধ্যাত্মিক দিক থেকে এই আশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি আশ্রমই নয়, বরং এক ধরনের ধ্যান ও আত্মচিন্তার স্থান, যেখানে মানুষ নিজের ভেতরের শান্তি খুঁজে পেতে আসেন। বর্তমানে এই আশ্রমটিকে একটি মিউজিয়াম হিসেবেও ব্যবহার করা হয়, যেখানে গান্ধীজির জীবন, তার লেখা, ছবি ও ব্যবহার করা জিনিস সংরক্ষিত রয়েছে। আমরা এখন আছি গান্ধী অনাসক্তি আশ্রমে। এই আশ্রমে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। তো এইখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, আমি স্ক্রিনেও দিয়ে দেবো। তো এই কন্ট্যাক্ট নাম্বারে 1 মাস আগে থেকে এসে বুক করতে হয়। আর এখানে যারা থাকেন তাদের জন্যই খাওয়ার ব্যবস্থা, আর খাওয়া দাওয়ার একদম শুধু একদম মানে পিওর ভেজ, আর উনুনে তৈরি হয়। আর এখানে রুম কিন্তু 851 টাকা থেকে শুরু। 851 টাকায় ডাবল বেডেড রুম রয়েছে, যেটা এনারা বললেন। এই আশ্রমের আরেকটি বড় আকর্ষণ হলো এখানকার ব্রিথ টেকিং ভিউ। এখান থেকে পরিষ্কার দিনে দেখা যায় হিমালয়ের তুষার ঢাকা শৃঙ্খ, যেমন নন্দা দেবী, ত্রিশূল, নন্দাঘুটি, যা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অনাসক্তি আশ্রম থেকে বেরিয়ে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই তো আমরা একটি রেস্টুরেন্টে চলে এলাম দুপুরের লাঞ্চটি করতে। আজকে আমি এখানে যে কুমাউন অঞ্চলের স্পেশাল যে এনাদের কুইশিন হয় সেটি অর্ডার করেছি। মাডওয়া কি রুটি, সঙ্গে রয়েছে ভটকি ডাল। ভটকি ডাল অ্যাকচুয়ালি এটা খেতে কিছুটা সোয়াবিনের যে দানা হয় না তার মতন, আর মাডওয়া অ্যাকচুয়ালি রাগিকে বলে, যা বা ফিঙ্গার মিলেট যেটা, সেইটারই রুটি ঘি দিয়ে বানিয়েছিলেন এনারা। দারুণ হয়েছিল খেতে।
আর একটা কথা, এই রেস্টুরেন্টটির নামটি ঠিক আমার মনে নেই, কিন্তু লোকেশনটা আমার মনে আছে। তোমরা যদি কোনোদিন কৌশানি যাও তো এটি একদম না, ওই কৌশানি টি গার্ডেনের অপোজিটেই রয়েছে। এটা হোটেল কাম রেস্টুরেন্ট, তোমরা গেলেই দেখতে পাবে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম এবার কৌশানির চা বাগানটি ঘুরে দেখবার জন্য। এই কৌশানির চা বাগানটি ঢুকতে কিন্তু টিকিট লাগে 25 টাকা জন প্রতি পিছু। আজকের এখানে যখন আমরা পৌঁছাই তখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা চলে এলাম এই চা বাগানটি ঘুরে দেখবার জন্য। চারিপাশে যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, সারি সারি চা গাছ পাহাড়ের ঢাল বেয়ে এমন ভাবে ছড়িয়ে আছে যেন প্রকৃতি নিজেই খুব যত্ন করে এই সৌন্দর্যকে সাজিয়েছে। এখন আমরা আছি কৌশানিতে, আর কৌশানি বা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে বলে কৌশানি। তো এখানকার যেটা কয়েকটা যে স্পট রয়েছে তার মধ্যে একটি তো অনাসা শক্তি আশ্রম, সেটা দেখে নিয়েছি, গান্ধী আশ্রম বলে যেটাকে। তারপরে এটা হচ্ছে টি স্টেট, কৌশানি টি স্টেট। তো এখন টি স্টেটের মধ্যেই রয়েছি। তবে আমরা যারা দার্জিলিং গিয়ে চা বাগান দেখেছি তাদের কাছে এই টি স্টেটটা বা টি গার্ডেনটা অতটা মনের মতন হবে না। হ্যাঁ, তবে এখানে এন্ট্রি প্রাইস কিন্তু 25 টাকা জন প্রতি পিছু। আপাতত এখন এখানেই ঘুরে বেড়াচ্ছি। আমরা অনেকটা উপরের দিকে চলে এসেছি। এই দিকে অতটা চা গাছ নেই, পিছনে পাইন গাছ রয়েছে, এইসবই দেখছি আর কি। ছবি টবি তুলছি, দিয়ে এবার নিচে নেমে যাবো আস্তে আস্তে। তবে নিচে না, বেশ কয়েকটা শপ রয়েছে বা স্টোর রয়েছে যেখান থেকে তোমরা এখানকার যে চা পাতা কিনতে পারো। এছাড়াও জ্যাম, জেলি, আচার এই টাইপের জিনিস রয়েছে যেগুলো লোকাল ফুড প্রোডাক্ট, মানে লোকাল যারা এখানে আছেন ওনারা বানিয়েছেন। আমি ভুল ছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো উপরে গিয়ে কিছুই দেখতে পাবো না, কিন্তু উপরে এসে আমি মানে বলে বোঝাতে পারবো না, এত দারুণ লাগছে এখানকার ভিউ। চারিপাশে যেখানেই চোখ যাচ্ছে সবুজ আর সবুজ, আর এই চা বাগানের সাথে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা যদি কৌশানি আসো তাহলে এই টি গার্ডেনটা মাস্ট ভিজিট। হ্যাঁ, 25 টাকা কেটে প্রথমে হয়তো ভাববে যে কি কিছুই তো নেই, কিন্তু একটু কষ্ট করে উপরের দিকে তোমরা উঠে আসবে, দারুণ ভিউ পাবে। কে চা পাতা চুরি করেছো? কে চুরি ধরা পড়ে গেছে ক্যামেরায়, আমার ব্যাগে পুরো নিয়েছে। কৌশানির এই টি গার্ডেন যে শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং রয়েছে অর্থনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব। ব্রিটিশ আমল থেকেই এখানে চা চাষ শুরু হয়, আর ধীরে ধীরে এই জায়গা উত্তরাখণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ টি প্রোডাকশন অঞ্চলে পরিণত হয়। এখানে উৎপাদিত চা আর তার স্বাদ ও গুণমানের জন্য বিশেষভাবে পরিচিত। বিশেষ করে এখানকার অর্গানিক চা দেশ বিদেশে খুবই জনপ্রিয়, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়। এই চা বাগান স্থানীয় মানুষদের জীবিকার অন্যতম প্রধান উৎস। অনেক মানুষ এখানে কাজ করে এবং তাদের পরিবার চালান। এই টি গার্ডেন শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি এখানকার মানুষের জীবনের সাথেও জড়িয়ে রয়েছে। টি গার্ডেন থেকে নিচে নেমেই তোমরা কয়েকটা শপ দেখতে পাবে। এখান থেকে একদম রিজনেবল প্রাইসে তোমরা চা পাতা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। ये आपको 100 ग्राम लेने में 750 रुपए किलो पड़ा, 250 ग्राम लेने में 600 रुपए किलो पड़ा। চা বাগান ঘোরা হয়ে গিয়েছে, এবারও আমরা চলে এসেছি কৌশানির শাল ফ্যাক্টরিটা ঘুরে দেখবার জন্য। এটি চা বাগানের একদম কাছেই রয়েছে। কৌশানির এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটি শুধু একটি ফ্যাক্টরি নয়, এটি পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি জীবন্ত প্রতীক। এখানে ঢুকলেই চোখে পড়ে রঙিন সুতো, আর সেই সুতো দিয়ে তৈরি হতে থাকা সুন্দর সুন্দর শাল। প্রতিটা শাল যেন এক একটা শিল্পকর্ম। আর এখানে যে সারি সারি মেশিনগুলি রয়েছে, এগুলিতে করেই সুন্দর সুন্দর শাল বোনা হয়।
এখানকার প্রতিটা শাল যেন এক একটা শিল্পকর্ম, যেখানে মিশে আছে দক্ষতা, পরিশ্রম আর বহু বছরের অভিজ্ঞতা। কৌশানের এই শাল তৈরির কাজ বহু বছর ধরে চলে আসছে। প্রাচীন কাল থেকেই পাহাড়ি অঞ্চলে ঠান্ডার কারণে উলের পোশাকের গুরুত্ব অনেক বেশি ছিল, আর সেই থেকেই এই শাল বুননের ঐতিহ্য গড়ে ওঠে। এখানে এখনো অনেক কারিগর হাতে কাজ করে শাল তৈরি করেন, যা এই জায়গার বিশেষত্বকে আরো বাড়িয়ে তোলে। এই শাল ফ্যাক্টরি স্থানীয় মানুষের জীবিকার একটি বড় উৎস। আর একটি জিনিস চোখে পড়লো, দেখো তোমরা, এখানে একটি ছবি দেখলাম এই এখানকার শপে। এই শাল ফ্যাক্টরিতে এই জানুয়ারি আর ডিসেম্বর মাস করে দারুণ তুষারপাত হয়। তো তোমরা যদি ওই সময় এসে থাকো তাহলে এখানে কিন্তু তুষারপাত দেখতে পাবে। তো এখানকার সবগুলি ঘুরে দেখতে দেখতে এত দারুণ দারুণ কালেকশন যে আমরা আর লোভ সামলাতে পারলাম না। শেষমেশ আমার হাজব্যান্ড এখান থেকে একটি জ্যাকেট কিনেই নিল। पहन के देख सकते हो इसको। हाँ हाँ হয়ে গেছে, দেখি দেখি আমার দিকে ঘোরো। এই তো, এগুলো তো বেশি ঢিলা আর ভালো লাগবে না। তোমার হাতটা তুলে দেখো না, বোতাম লাগিয়ে টান করবে, তাহলে এক সাইজ বড় নাও তুমি। কৌশানীর এই শাল ফ্যাক্টরির সুন্দর অভিজ্ঞতা আর ঐতিহ্যের ছোঁয়া মনে ভরে নিয়ে এবার আমরা বিদায় নিচ্ছি। এই জায়গার পরিশ্রম, কারিগরদের নিপুণতা আর হাতে তৈরি প্রতিটা শালের সৌন্দর্য সত্যি মনে দাগ কেটে যায়। এবার আমরা রওনা দিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, বৈদ্যনাথ মন্দির। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে আবারও সেই চেনা দৃশ্য, সবুজ পাহাড়, নদীর ধারা আর ঠান্ডা হাওয়ার স্পর্শ। এই রাস্তাগুলো যেন প্রতিবারই নতুন করে প্রেমে ফেলে দেয় প্রকৃতির সাথে। আজকের আমাদের শেষ এবং লাস্ট গন্তব্যস্থানটি হচ্ছে বৈদ্যনাথ মন্দির বা ব্যাজনাথ মন্দির। এখানকার যেটা লোকাল ল্যাঙ্গুয়েজে বলে ব্যাজনাথ, বাংলায় প্রোনাউন্সিয়েশন করলে এটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির। তো এখন ওই দিকেই যাচ্ছি আমরা। জায়গাটা বেশ সুন্দর, এখান দিয়ে একটা নদী বয়ে চলছে, নামটা আমি একটু জিজ্ঞেস করে বলছি কি নদী, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। কুমায়ুন অঞ্চলের এক প্রাচীন ও অত্যন্ত পবিত্র তীর্থস্থানটি হল বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরের ইতিহাস আমাদের নিয়ে যায় প্রায় 1200 শতকে, যখন কাত্তুরি রাজবংশ এই অঞ্চলে শাসন করত। কাত্তুরি রাজাদের সময়ে এই বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্স তৈরি হয়, যা আজও সেই প্রাচীন স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এই মন্দিরের একদম পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর গোমতী নদী, যা এই জায়গাকে আরো সুন্দর করে তুলেছে। নদীর স্বচ্ছ জল, চারিপাশের পাহাড় আর মন্দিরের শান্ত পরিবেশ সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি তৈরি করছে। আরেকটি কথা, এই মন্দিরে মূলত ভগবান শিবের উদ্দেশ্যে কিন্তু উৎসর্গিত, যাকে এখানে বৈদ্যনাথ রূপে পুজো করা হয়। স্থানীয় মানুষদের কাছে এই জায়গাটি অত্যন্ত পবিত্র এবং সারা বছরই ভক্তরা এখানে পুজো অর্চনা করতে আসেন। এবার তোমাদেরকে আমি এই মন্দিরের একটি দারুণ জিনিস দেখাচ্ছি। মানে এই মন্দিরে যে আমার ঠিক পেছনে দেখো, এই যে মূল মন্দিরটি একটু কাত হয়ে রয়েছে।
তো এটা একটা বিশেষ কারণে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু কতটা কি, এত দূর থেকে অত বোঝা যাচ্ছে না, জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে। এই দিকটাতে এতটা, আর ঠিক এই দিকটাতে এই একটু কম কম, মানে এই সাইডটাতে একটু কম রয়েছে, আর এই দিকের এই স্ট্রাকচারটা একটু বেশি রয়েছে। আর এমনিও যদি আমি দূর থেকে দেখি, আমি একটু দূরে যাচ্ছি, দূর থেকে বোঝাই যাচ্ছে যে এটা একটু কাত হয়েছে। আমি যদি ক্যামেরাটাকে স্টেবল রাখি, এই যে আরো একটু দূরে যাচ্ছি, এই মন্দিরটি এইভাবে কাত হওয়ার কারণটি হচ্ছে ভূমিকম্প। হ্যাঁ, কারণ এই অঞ্চলগুলিতে প্রায়শই ভূমিকম্প হয়, আর যেহেতু এটি শতাব্দী প্রাচীন মন্দির, তো কতই না ভূমিকম্প ঝড়ঝাপটার মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে এই মন্দিরকে, তো সেই কারণেই এটি একটু কাত হয়ে গিয়েছে। এছাড়াও এই মন্দির কমপ্লেক্সে অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে যেগুলি পাথরের তৈরি, আর এগুলি একই প্রাঙ্গণে তৈরি করা হয়েছিল। পুরো কাঠামোতেই দেখা যায় প্রাচীন ভারতীয় স্থাপত্য শৈলী নিখুঁত কাজ। এই মন্দিরটি কৌশানী থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অবস্থিত। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI আন্ডারে রয়েছে। আজও মন্দিরটি খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে। যদি তোমরা কোনোদিন কৌশানী এসে থাকো তাহলে এই জায়গাটি মাস্ট ভিজিট। যেমনটা আগেও বললাম, এই মন্দিরের কাছেই বয়ে চলেছে শান্ত ও সুন্দর গোমতী নদী, আর তার উপরেই তৈরি হয়েছে একটি ছোট্ট ব্যারেজ বা ব্রিজ, যেটি এই জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তো মন্দির দর্শনের পর এবারও আমরা চলে এলাম এই ব্যারেজটি ঘুরে দেখবার জন্য। এখান থেকে নদীর ভিউটা অসাধারণ লাগছে। নদীতে এখন এই সাইডটা জল অল্প রয়েছে, তারই মধ্যে ছোট ছোট পাথরগুলি দেখা যাচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই গোমতী নদীর তীরে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার হচ্ছে ফেরবার পালা। আজকের মতন সমস্ত স্পটগুলি এখানে শেষ হলো। এবার আমরা হোটেলে ফিরে বিশ্রাম নেব। এবার হোটেল সম্পর্কে ঝট করে একটু বলে দিই। আমরা যে হোটেলটিতে ছিলাম এটি কৌশানী টি গার্ডেনের খুবই কাছে। এটির নাম হচ্ছে আনন্দ হোমস্টে কৌশানী। এখানে রুমের ভাড়া নিয়েছিল পার নাইট 1000, আর আমরা এক রাত্রি ছিলাম। রুমটা অনেকটাই বড়, স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, কিং সাইজ বেড, সবকিছু পরিষ্কার, বিছনার চাদর, বালিশ, টাওয়েল দিয়েছে, একটি সোপ দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর এছাড়া বাথরুমও একদম ওয়েল মেনটেন, পরিষ্কার, যথেষ্ট আমাদের 3 জনের জন্য। এইভাবেই শেষ হলো আমাদের আজকের কৌশানী ভ্রমণের এক সুন্দর দিন। কিন্তু প্রতিটা ভ্রমণের মতনই আজকের দিনটারও এখানে ইতি। এবার সময় একটু বিশ্রাম নেওয়ার, নতুন দিনের অপেক্ষা করার, কারণ আগামীকাল আবারও শুরু হবে নতুন যাত্রা, নতুন গল্প। আজকে যদি এই ব্লগটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, নতুনকে আবিষ্কার করুন।